আমরা গতকালকে চট্টগ্রামে যে ঘটনাটি দেখলাম সেটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী এবং একই সঙ্গে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল। আমি সরাসরি আব্দুর রহমান আপনার কাছ থেকে একটু শুনতে চাই, মানুষকে শোনাতে চাই। এইভাবে যদি আমি প্রশ্নটা আপনাকে করি যে আওয়ামী লীগ তো গত 2 বছর পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বড় ফেসিস্ট। আওয়ামী লীগ বললেই বলা হয় যে ফেসিস্ট, খুনির দল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকেও খুনের মামলায় অভিযুক্ত করে 1 বছর তিনি কারাগারে ছিলেন। তো এই যে ফ্যাসিস্টের একজন নেতা, ফ্যাসিস্ট দলের একজন নেতা, একজন খুনি হিসেবে অভিযুক্ত মানুষ, তারপরে তিনি আবার যেহেতু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ভেঙেছেন, বহু অপরাধ হিসেবে বলা হয় গত 2 বছর পর্যন্ত ডক্টর ইউনূস এবং এই সরকারের সময়ও। তারপরেও এমন একজন ফ্যাসিস্ট নেতার জানাজায় লাখো মানুষের ঢল হলো কেন? আপনার ব্যাখ্যা কি? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমেই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমার বিনম্র শ্রদ্ধা আমাদের একজন বর্ষীয়ান এবং বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, শুধু বলবো না, একটা রাজনৈতিক ইতিহাসই বলা যায়, জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি তার দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাসে একজন কিংবদন্তি ছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে সেই আইয়ুব বিরোধী এবং ইয়াহিয়া খান বিরোধী যেই লড়াকু একটা বাঙালির দামাল ছেলেরা সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সেই তাদের মধ্যে এই ইঞ্জিনিয়ার মোশাররফ ভাই অন্যতম একজন। এবং তিনি 1 নম্বর সেক্টরের তিনি সাব সেক্টর কমান্ডার ছিলেন। তো তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এমনতর বিদায়, এই ধরনের বিদায়, এটা মানুষ কামনা করে নাই। আপনি নিশ্চয়ই জানেন যে তিনি এই মৃত্যুর আগে তিনি 1 বছরের অধিককাল ধরে এই কি বলে যে স্বৈর শাসক এবং এই জালেম দখলদার ইউনূস সরকারের আমল থেকে তিনি কারাবাসে ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত একটা খারাপ পর্যায়ে গিয়েছিল, কিন্তু সে কোনো সুচিকিৎসা পায় নাই। চিকিৎসার অভাবেই তাকে আসলে ক্ষয়ে ক্ষয়ে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হতে হয়েছিল এবং যার পরিণতি হিসেবেই তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। এখানে আমি একটা কথা বলি যে যারা এই মোশাররফ ভাইয়ের মতো রাজনৈতিক ব্যক্তিদের বা আজকে যারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর ইত্যাদি কথাবার্তা বলে, তাদের আমি শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশের মানুষের মনের যে স্রোত, মনের যে গতিপথ, সেই গতিপথকে কোনো কিছু দিয়েই রুদ্ধ করা যাবে না, রোধ করা যাবে না। এবং আজকে আওয়ামী লীগের বড় দুর্ভাগ্য এবং আওয়ামী লীগের বোধহয় এটাই পরিণতি, এবং সেই পরিণতি আওয়ামী লীগকে মেনেই নিতে হয় যে যখন কোনো দুঃশাসন বাংলাদেশের মসনদ চেপে বসে, বিশেষ করে এই গণবিরোধী অশুভ রাজনৈতিক শক্তি, আপনার ইউনূস সরকার ছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে তারেক রহমানের সরকার। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যদি আপনাকে আমি বলি যে সেদিনও আওয়ামী লীগের সংসার থেকে হাজার হাজার নেতা কর্মীর জীবন দিতে হয়েছে এবং সেখানেও কিন্তু বিএনপি সরকারের সেই হাত রক্তাক্ত হয়েছিল আমার ভাইয়ের হত্যা এবং আহসানুল্লাহ মাস্টার
তারপর মঞ্জুরুল ইমাম, নাটোরের মমতাজ, এবং শাহ এস এম কিবরিয়া সহ এই সমস্ত বর্ণাঢ্য রাজনৈতিক নেতৃবৃন্দের জীবন হারাতে হয়েছিল। এবং সেই ইতিহাস আমরা না ভুলতে ভুলতে আবারও কিন্তু সেই একই দুঃশাসন বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসে এই অকাতরে অকাতরে আওয়ামী লীগের সংসদ আমাদের অনেক বর্ষিয়ান নেতৃবৃন্দের জীবন নাশ করেছে। যেমন নুরুল মজিদ হুমায়ুন এবং রমেশ সেন, তারপর আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, এই এই জাতীয় নেতৃত্বে যারা বাংলাদেশের সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে সমস্ত হেন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না যেই সংগ্রাম আন্দোলনে তাদের ত্যাগ তিতিক্ষা ছিল না। সুতরাং আজকে আমাদের বলতেই হয় যে এই ধরনের দুঃশাসন বাঙালি জাতির বুকের উপরে জগদ্দল পাথরের মতো যতবারই চেপে বসেছে, ততবারই আওয়ামী লীগের সংসার থেকে অনেক নেতা কর্মীদের জীবন দিতে হয়েছে। এবং সেই একই একই চিত্র আমরা এখনো দেখতে পাচ্ছি। এটিকে বিশ্বাস করা যায় যে এই যে কি বলে শাহরিয়ার কবির, আসাদুজ্জামান নূর, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, দীপুমণি সহ যে সমস্ত নেতৃবৃন্দ আজকে দিনের পর দিন কারাগারে আছে এবং তাদের এতটুকু কোনো মানবিক এবং এতটুকু যে একটা মানুষের বেসিক এবং ফান্ডামেন্টাল এবং সুপার ন্যাচারাল যেই মানে রাইটটুকু থাকে, সেই রাইটটুকু পর্যন্ত দিচ্ছে না, বা তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে। আজকে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলবো যে ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের কথা জিজ্ঞাসা করলেন, তার জানা যায় লাখো লাখো মানুষের যে ঢল নেমেছে এবং আমার কাছে মনে হয়েছে যে বানের পানি যেভাবে বাঁধ ভাঙা গতিতে বাঁধ ভাঙা স্রোতের মতো ধেয়ে আসে, ঠিক তেমনি এই মোশাররফ ভাইয়ের নামাজে জানাজায় সরকারের পক্ষ থেকে সেখানে নানা ধরনের বাধা বিপত্তি এবং নানা ধরনের যেই হুমকি, এবং আপনি জানেন যে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা হওয়ার কথা ছিল, সেই জায়গাও তাকে সেই নামাজে জানাজা অনুষ্ঠিত হতে দেয় নাই। তো তারপরও মানুষের এই শত বাধা বিপত্তির মধ্যেও, বাধা বিঘ্নের মুখেও কিন্তু মানুষ তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবার জন্য তারা বাঁধ ভাঙা স্রোতের মতো সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবং এই ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের এই জানাজা মধ্য দিয়ে প্রমাণিত হলো যে আজকে যারা ফ্যাসিস্ট বলে, ফ্যাসিস্টের দোসর বলে মানুষের কাছে, সমাজের কাছে হেয় করতে চায়, তাদের বরং তারাই নিজেরা হেয় হয়েছে, এবং যাদেরকে হেয় করতে চেয়েছে তারা জনতার হৃদয়ের সম্রাট হিসেবে, জনতার নেতা হিসেবে মানুষ তাদেরকে বিদায় জানিয়েছে। এবং তারই একটা বহিঃপ্রকাশ হলো এই ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের নামাজে জানাজায় এই লক্ষ লক্ষ মানুষের সেখানে অংশগ্রহণ। এবং আর একটা কথা আপনাকে বলি যে এই যে যারা আজকে বাংলাদেশের আওয়ামী নিধন এবং এই গণতান্ত্রিক কোন ধরনের অধিকার চর্চার জায়গায় নিপীড়ন, নিষ্পেষণ নির্লজ্জভাবে চালাচ্ছে, তাদের বুঝতে হবে যে বালুর বাঁধ দিয়ে কখনোই জনতার স্রোতকে রোধ করা যাবে না। এবং কোথাও যদি কোনোভাবে কোনো কারণে এই বালুর বাঁধে যদি মানে কি বলে যে কোথাও যদি লিক হয় এবং এই বালুর বাঁধ দিয়ে যেই মানুষের স্রোতকে ঠেকানোর যেই অপচেষ্টা, তাহলে মানুষের সেই স্রোত এই বালুর বাঁধকে ভেঙে চুরমার করে দেবে এবং বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবে
এবং তাদের নেত্রী, মানুষের নেত্রী, আমাদের নেত্রী, বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বদেশের মাটিতে ফেরত নেবে এবং বীরের বেশি বিরচিত ভাবেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাবেন। সেই সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে জুলুমের জুলুমের বিচার এই বাংলার মাটিতে হবে এবং জুলুম, অত্যাচার, নির্যাতন করে বিগত কোনো স্বৈর শাসকই যেমন রেহাই পায় নাই, এই সরকারও পাবে না। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জয় হবে এবং বাংলাদেশের মানুষ তাদের সেই ঋত গৌরব তারা আবার ফিরে পাবে। আবার বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি শেখ হাসিনার নেতৃত্বে চালু হবে। যে আমি আরেকটু বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে এই জানাজায় লাখো মানুষের ঢল যেমন নামলো এবং সেখানে রীতিমতো জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল, পাশাপাশি এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য 15-19 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে চালান দেওয়া হয়েছে। তো জয় বাংলা স্লোগান কেন দেওয়া হলো, আর জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে পুলিশ তাদেরকে আবার গ্রেপ্তার করলো কেন? দেখুন, জয় বাংলা বাঙালি জাতির এটি হলো একটা সার্বজনীন আকাঙ্ক্ষার পরিস্ফুটন। এই ধ্বনি দিয়েই বাঙালি জাতি দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এই রণধ্বনি, এই জয়ধ্বনি দিয়েই বাঙালি জাতি তাদের স্বাধীনতা লাভ করেছিল। এবং এই জয় বাংলাকে ইতিহাসের নিষিদ্ধ নাম করবার অপচেষ্টা এইবার যে নতুন হচ্ছে তা তো নয়, এর আগেও হয়েছে। সুতরাং মানুষের যে সার্বজনীন একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করবার এতটুকু সুযোগ, এতটুকু মানে কি বলে পরিবেশ যখন কেড়ে নেওয়া হয়, তখন মানুষ ফুঁসতে থাকে এবং মানুষের ভেতরের যেই জ্বালা, মানুষের ভেতরের যেই আকুতি প্রকাশ করবার একটা কি বলে যে আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষাটাকে কি বলে যে প্রকাশ করবার জন্যে যে কোনো ভাবেই, যে কোনো অজুহাত, যে কোনো সুযোগ খুঁজতে থাকে। সুতরাং এই ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের নামাজে জানা যায় তেমন একটি পরিবেশ এবং পরিস্থিতি মানুষই তাদের মতো করে তৈরি করে নিয়েছিল এবং সেইখানে স্বতঃস্ফূর্ত মানুষই তাদের সেই আকাঙ্ক্ষার ব্যক্ত করেছিল জয় বাংলা ধ্বনি দিয়ে। এবং তারপরে যারা গ্রেপ্তার হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। সুতরাং এই ভয় ভীতি এবং এই ধরনের অনাচার, অত্যাচার, নির্যাতনের সমস্ত পরিণতি জেনেই যারা স্লোগান দেওয়ার তারা কিন্তু দিয়েছে। সুতরাং এই ধরনের জুলুম এবং নির্লজ্জ নির্যাতন করে জয় বাংলা ধ্বনিকে পরাস্ত করা যাবে না, আটকিয়ে রাখা যাবে না। এবং আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।